বাধ্য হয় আমাকে করতে। আমি কিন্তু একদম বানাচ্ছি না, আমি চেষ্টা করি এরকম করে। আমি একটা ডাক্তারখানায় গেছিলাম কলকাতায়, একটা কার্যক্রম ছিল আমার, তো 2 দিন যেতে হতো। তো সেখানে একটু একটু অন্য ধরনের, একটু অন্য ধরনের জায়গা ডাক্তারখানাটা। তো সেখানে গেছি, তো একটু ভিআইপি ভিআইপি ব্যাপার। তো ওখানে গিয়ে নাম লিখতে বললে যে আমি নাম লিখছি এ চক্রবর্তী। তো বলছে পুরো নামটা বলুন। আমি জিজ্ঞেস করছে আমাকে, ও তো জানে না কি কি কথা উত্তর দেবো। আমি বলছি আচ্ছা, ভারতের হয়ে অলিম্পিকে দৌড়েছিল পিটি উষা, তার পুরো নাম জানো? তো চুপ করে গেছে, পিটি উষার নাম খুঁজে পাচ্ছে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওটা তো দূরের কথা। এই যে এইচডি দেবেগৌড়া আমাদের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার পুরো নামটা জানো? তখন আবার চুপ করে আছে। আমি জানি তো জানবে না। তখন আমি বলছি তাদের পুরো নাম দরকার নেই, আমার এই চক্রবর্তীটা কি সেটা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কিছু, লেখো এ চক্রবর্তী। লিখে দিয়েছে এ চক্রবর্তী। এবার ডাক্তারখানায় ঢুকেছি, ডাক্তারবাবু জিজ্ঞেস সব দেখে দিকে আপনি পুরো নাম বলেননি। আর একটা পায়জামা পরা, একটা শার্ট হাতে গুটি, হাওয়াই চটি পরা, গিয়ে বলছি যে আপনি যদি চালাক হন বুঝে যাবেন আমি কে। খালি এটুকু বললাম। ডাক্তার দেখে পরের দিন যখন গেছি, পুরো চেম্বারের বাইরে ডাক্তারবাবু আর সব অ্যাসিস্ট্যান্টরা হাত জোকে বলছে যে আপনি কি দেওঘরেই থাকেন? বললাম হ্যাঁ। তা আমি কোথাও জয়গুরু দিইনি, কোথাও আমি উদ্ঘোষ করিনি, কিছু করিনি। আমি দেখাতে চাচ্ছিলাম আমি কে। আর ওদের যে সিকিউরিটি গার্ড, সে আমাকে যিনি গাড়ি চালিয়ে নিয়ে গেছেন তাকে বলছেন যে আমি বহু মানুষ এইখানে আসতে দেখি, কিন্তু এইরকম মানুষ আমি জীবনে দেখিনি। কারণ আমি তার সাথেও কথা বলছি এরকম করে যে মধুর ঝরা। আমি চেষ্টা করি এটা, আমি চেষ্টা করি, আমি এরকম করে চেষ্টা করি যেখানে যাব আমি তোমার গল্পটা এরকম করে বলবো। আমি জীবনে আজ অব্দি কোথাও জ্ঞান হতো কোথাও বলিনি আমি ঠাকুরের সাথে কোনোভাবে আমি ব্লাড রিলেশন আছে, আমি কোথাও বলিনি, নেভার। আমি কোথাও উদ্ঘোষ করিনি আমি ঠাকুরের ঋত্বিক বা কিছু, আমি কোথাও বলিনি, আমি সত্যি বলিনি আমি ঠাকুরের ঋত্বিক বা ঠাকুরের সাথে আমার কোনো রিলেশন আছে, সম্পর্ক আছে, ব্লাড রিলেশন আছে, আমি কোনোদিনও না স্কুল না কলেজ কোথাও না। আমি যেখানে আমার গ্রাউন্ড, তার যারা জানে জানে, কিন্তু আমি কোথাও বলি, কোথাও জ্ঞান তো বলি একদম। কারণ আমার চলো যদি ত্রুটি হয় তাহলে তোমাকে যদি বাই চান্স কেউ কিছু বলে, সেই জন্য আমি এইটা করি। আমি এটার অ্যাডভান্টেজ কখনো নিইনি, জ্ঞান তো নিইনি আর বললিনি। আমি গেছিলাম হিমাচল প্রদেশ, সেখানে একটা গ্রামে গিয়েছিলাম, ঠিক আছে? এখানে যে 2016-তে দীক্ষা দিয়েছিলাম, তারপরে আমি ওই মে-জুন মাসে আমি চলে গেছিলাম একটা হিমাচল প্রদেশের গ্রামে। ওই গ্রামে গিয়ে আমি ছিলাম। ওই গ্রামের লোক কেউ জানে না আমি কে। ওখানে গ্রামের লোক আসতো, আমি তাদেরকে চা টা দিতাম, গল্প করতাম, আড্ডা মারতাম, এইসব করতাম। আমি প্যান্ট শার্ট পরা, আমার বউ আছে, বাচ্চারা আছে, এইরকম করে ছিলাম ওই গ্রামের মধ্যে। বহু বছর পরে একটা ঠাকুরের দিক ওখানে ট্রান্সফার হয়েছে। সে বলছে যে দাদা এখানে একটা গুরু ভাই নেই, আমি সৎসঙ্গ দেবো কিভাবে বুঝতে পারছি না। আমি বললাম ওই গ্রামে যাও, ওই গ্রামে গিয়ে বলবে আমার কথা যে ইনি পাঠিয়েছেন, ছবি দেখে দেবে আমার ছবি, বলবে ইনি পাঠিয়েছেন। আর ওই গ্রামের লোকদের বললাম একজন তোমাদের কাছে যাবে, সেই তোমাদের কাছে সৎসঙ্গ করার জন্য হেল্প চাবে, তোমরা একটু হেল্প করে দিও। তোমার গ্রামের লোকের সবাই কেউ দীক্ষিত না, কেউ জানে না। আমি ওই সেদিন প্রথম জানলো আমি কে। 37 জনের দীক্ষা প্রথম দিনেই হলো। তারপরে এই গত ফেব্রুয়ারি মাসে 250 জন ওইখান থেকে এসেছিল ওই অঞ্চল, 250। তাহলে আমি 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 থাকতে চাইনি, আমি তুমি থাকতে চেয়েছি। আমি যে পোশাকে থাকি, যেরকম থাকি, আমি কিন্তু অ্যাক্ট করতে চেয়েছি তোমার মানুষ হিসেবে, চেষ্টা করেছি। এইটাই গল্প হতে পারে। আমি কিন্তু একটাও বাজে কথা বললাম না, এইটা হচ্ছে জীবন। আর এইভাবে যদি আমরা না চেষ্টা করি, ঠাকুরত্ব যদি না জাগলো না, আমি বীর হয়ে নিজের মধ্যে দিয়ে আমি ঠাকুরকে দেখাতে পারলাম, কোনো গল্প আসবে না। সব গল্পের মূল হচ্ছে এই দুটো। এই দুটো গল্প যদি না থাকে তাহলে আমি ঠাকুরের মানুষ হতে পারবো না। আমি ওই পাথরটার মতন হবো যেটা নদীর মধ্যে 1000 বছর ধরে পড়ে আছে। ওটা ভাঙবো, ভাববো যে ভেতরে জল আছে, কিন্তু ওটা ভেতরটা শুকা, একদম শুকা থাকবে, ড্রাই থাকবে। ওই নদীর পাথর 1000 বছর পড়ে থাকলেও ভেতরটা ড্রাই, ওর ভেতরে এক ফোঁটা জল থাকে না, এরকম হয়ে যাবো। তাহলে এইটা হচ্ছে আমাদের ঠাকুরের গল্প। এই ঘর সংসারের গল্পটাই আমাদের গল্প, এই ঘর সংসারের গল্প। এটা একদম বাংলা ঘর সংসারের গল্প। আর আমি এরকম করে ভাবি, জীবনটাকে এরকম করে ভাবি, যে যদি ভাবতে হয় এরকম করে ভাবি।
এটাই আমাদের গল্প। এটা যদি আমরা পারি তাহলে আমাদের গল্প পাল্টে যায়, জীবনটা পাল্টে যায়। ঠাকুরকে এরকম করে কসরত করতে হবে না, মন্দিরে এসে কসরত করতে হচ্ছে, এইখানে কসরত করতে হচ্ছে, ওইখানে কসরত করতে হচ্ছে। আমি এলে আমার সামনে কথা বলবে, তার জায়গায় ভলেন্টিয়ার বলবে যেন বিশাল একটা দায়িত্ব আছে আমার কাছে সঙ্গে। এটা একটা কথা বলি যে সমস্যার সমাধান কখনো ভাবে না সমস্যাটা নিয়ে, সমস্যাটার দিকে তাকাতেই নেই। সমস্যার দিকে তাকালে ওই পাখা যেরকম এক জায়গায় ঘোরে না, পা 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 পা, সমস্যা 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 এই ঘুরতে থাকবে। ওইখানে যদি বের করতে হয় তাহলে সমাধান খুঁজতে যাবে, একদম কর্মটা করে দাও, ফট করে অ্যাক্ট করে দাও। হ্যাঁ, মানে আগুন লেগেছে, জল ঢেলে দাও, ভাববে জল ঢালবো, বালি ঢালবো, এই করবো, হবে না। আগে ঢেলে দাও, ধাম করে ঢেলে দাও। যে কিছু না থাকলে গায়ে যদি আগুন লাগে, মেয়েদের একটা ঘরে রান্না করতে গিয়ে গায়ে আগুন লাগবে, সবার আগে কি করতে পারে, কাপড়টা ছেড়ে যেতে পারে। কাপড়টা যে ছেড়ে দেবে কিন্তু আগুন লাগিয়ে নেবে না। ঠাকুর বাড়িতে পাবনায় একটা মা এরকম বড় হয়েছে, আমার মেজ পিসিমার বান্ধবী, আর ছেলে ডাক্তার। তো ডাক্তার বলছে পাবনার মানুষ তো মাথার বুদ্ধিটাই এরকম, প্রদীপ করতে গিয়ে অসাবধানতায় কাপড়ে আগুন লেগেছে, টক করে কাপড়টা ছেড়ে দেবে, গায়ে আগুন লাগবেই না। মানে এটা হচ্ছে বুদ্ধি। তার মানে আমি ঠাকুর নিয়ে চলছি কিনা, আমরা কেউ যে ঠাকুর নিয়ে চলছি এটার একটাই পরীক্ষা। বিপদ কালে যদি মতি বিভ্রম না হলো, বিচলিত না হলো, তাহলে বুঝে দেখো ঠাকুর নিয়ে চলছি। এইটাই একটা পরীক্ষা। আমি ঠাকুর নিয়ে চলছি কি চলছি না, তাহলে বিপদ আসবে, কোনো এরকম আসবে, আমার মোটিভ যদি না বিভ্রান্ত হয় তাহলে বুঝে যাবে ঠাকুর নিয়ে চলছে। এটাই একটা, ঠিক আছে, একদম। আর কিছু ঠাকুরের গল্প না, এইটা সোজা সাতটা ঠাকুরের গল্প আমার কাছে, এইটাই ঠিক আছে। সংসারটা মজা করে বাঁচা, কষ্ট করে কি, হ্যাঁ, হাসি খুশি থাকতে হবে, ঠাকুরের কথা শুনে কি গম্ভীরে থাকতে হবে, হ্যাঁ, তুমি আনন্দে বাঁচো। এই যে এই মাথা এতক্ষণ কোনো কথা মাথায় ঢুকছে না কেন, এই রিপোর্টটা কখন দেখাবে সেটা নিয়ে সে চিন্তা করছে, হয়েছে? তাহলে শান্ত ছিল মাথা, কিন্তু সাংঘাতিক কথা, হ্যাঁ, শান্ত মাথায় আমার সব কথা বুঝলা, হ্যাঁ, ঠিক আছে, তোমার কাজ হয়ে গেছে, হ্যাঁ তাহলে হয়ে গেছে। আমি ডিব্রুগড়ে গেছিলাম তো, ডিব্রুগড়ে একটা জিজ্ঞেস করবো, এই সবাই বসেছিল এরকম, তুমি বসেছে, এই যে একটা আলুর গুদামে আগুন লেগেছে, কি করবা? ওরা নিবাতে যাবো। আমরা আগুন তো লেগেই গেছে, আবার নেবাবে কি? ওরা নুন নিয়ে যাও, বলো ওরা আলু কিছু দিন খাই, এটা বলো। জীবনটা তো আনন্দের, এত কষ্ট করে বেঁচে থাকার কি দরকার ভাই? জীবনটা কি বেঁচে থাকাটা কি আনন্দের না? হ্যাঁ, এই যে এখানে বুবু আছে না, বুবু এখানে আছে, শিলংয়ে থাকতো, এখানে আছে, এখন গুয়াহাটিতে থাকে। ও গেছিল রঙিয়ে, আমি বললাম বুবু রান্না কর, আর মোড়া ফোড়ন দিয়ে রান্না করবি, জ্যান্ত ফোড়ন দিস না, মানে যাতে পোকা না পড়ে, জ্যান্ত ফোড়ন ওই জন্য বলি। আমি বললাম যে সব কথার মধ্যে একটা রস দিয়ে দিত, জীবনটাই রসাল হয়ে যায়, তাই না? এটাই তো বিষয়। এখানে একটা মা আছে, তার স্বামী একটু বিড়ম্বনা আছে, সে চিন্তা করে যাচ্ছে যে কি করে মুক্ত হবে, কি করে মুক্ত হবে। কিন্তু আমি বললাম যে লড়েই যায়, যেটা হবে দেখা যাবে, তাই না? দেখা যাক না, যুদ্ধ করে কত দূর এগোতে পারি আমরা, তাই না? পারবে না? তাহলে এটাই তুমি থাকবে। তোর একটা গল্প পড়েছিলাম, একটা ভারী অদ্ভুত গল্প। বলে ভগবানের কাছে যখন আমরা মানুষ এসেছি, তখন ভগবান বলছে যে তুই যা, আমি তোর বিপদের সময় সবসময় তোর সাথে থাকবো, এটা বলছে। তো মানুষ ঘুরতে ঘুরতে মরুভূমিতে চলে গেছে, আর মরুভূমিতে চলে গিয়ে সে তো দিশা পাচ্ছে না, চারিদিকে এরকম বিশাল সূর্যের তাপ, বালি, জল নেই, কিছু নেই, সে একদম ওষ্ঠাগত হয়ে গেছে। সে ভাবছে এবার করিছি, বলছে খুব ডাকছে ভগবান 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 করে ডাকছে, ভগবান আসে না, ঈশ্বর আসে না, ঈশ্বর আসছে না। তখন সে একটা হাওয়ার দিক নির্ণয় করে ভাবলো যে এদিক দিয়ে হাওয়া আসছে, মানে এই দিকটাই যায়, ওই দিকটা এগোতে থাকি, হতে পারে ওই দিকে কিছু একটা উপায় হতে পারে। সে ওই দিকটা দিশা করে এগোতে থাকলো।
এগোতে 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 কিছু বাদে দেখছি একটা মরুদ্যান, ওয়েসিস, ঠিক আছে, সেখানে খেজুর গাছ আছে, জল আছে, ইয়ে আছে, সব আছে। সে পুরো গায়ে জল টল ঢেলে খেজুর টেজুর খেয়ে চাঙ্গা হয়ে খেজুর গাছের নিচে এরকম করে একটা জায়গায় ছায়া পেয়ে বসে আছে। তখন বলছে যে ভগবান, তুমি যে বলেছিলে আমার অসুবিধার সময় তুমি আমাকে এসে বহন করবে, তো আমি তো ওই মরুভূমিতে হাঁটছিলাম, আমি কত তোমাকে ডাকলাম, তো দেখলাম যে এক জোড়াই পায়ের ছাপ, তোমারটা তো দেখলাম না। কারণ ভগবান এসে উপস্থিত হয়ে বলছে, ওরে মূর্খ, ওটা আমারই পায়ের ছাপ ছিল রে, আমি তোকে তুলে হাঁটছিলাম। তখন তোকে যে আমি তুলে হাঁটছিলাম, ওই আমি না থাকলে তোর এই ইচ্ছাটাই থাকতো না যে যোগী আসতে। তো দয়া, সবই যদি আমাদের কর্ম থাকে, তো দয়াটা কি ওই যে লাইটার মতন, যেই ঘষবো আগুন যেরকম বেরিয়ে আসে, কর্মটা দয়ার উদ্বেগ করবে, তার আগে করবে না, করবেই না। আর এই আশাতে কেউ থাকবে না, তিনি সব দেখতে পারেন। এই গল্পটার মধ্যেই আছে আমরা যা ইচ্ছে তাই করবো, আমাদের কোনো পরিবর্তনের দরকার নেই। তুমি যদি সবই দেখবে, তাহলে সীতা মাইয়াকে যখন উঠে নিয়ে গেছে রাবণ, তখন তুমি জিজ্ঞেস করছিলে কেন বারবার যে সীতাকে দেখেছো, সীতাকে দেখেছো? তাহলে তোমারও চোখ ওখানে বাঁধা হবে, তুমি যদি মানুষ হিসেবে আসো, আর এটাই তুমি দেখাবে। এই বিভ্রমে কেউ থাকবে না, যেটা আমি ছোটবেলা থেকে এখানেও শুনেছি, বহু জায়গায় শুনেছি, অন্তর্যামী মানে মনের কথা যিনি জানেন, একদম ভুল কথা। অন্তর্যামী মানে ধরা যাক এই ঘরটা এলোমেলো আছে, আমি যদি দরজা খুলে দিই, যিনি গিয়ে ঘরটাকে গুছিয়ে দিতে পারেন তিনি অন্তর্যামী, কিন্তু খুলতে আমাকে হবে। আমার আলমারি যদি অগোছালো থাকে, আমি আলমারিটা খুলে দিলে যিনি আলমারির ভেতরটা গুছিয়ে দিতে পারেন তিনি অন্তর্যামী। অন্তর্যামী মানে থট লিডার না, কিন্তু একদম ভুল ধারণা। এই ভুল ধারণা কিন্তু ছড়িয়ে আছে এই ভূমিতে, একদম বলে রাখছি। এই ভূমিতে এই গল্প ছড়িয়ে আছে, এই ভূমির মানে পুরো ভারতবর্ষে এই বাজে গল্পটা ছড়িয়ে আছে। ভগবান সব দেখছেন আর তিনি অন্তর্যামী, একদম এই গল্পের মধ্যে। অন্তর্যামী মানে আগে আমাকে খুলতে হবে। চালককে অন্তর্যামী বলে হৃদয়কে গোপন করে না, এই কথা আছে না শতাংশ। তার মানে ওই আলমারিটাকে বন্ধ রাখাটাই হচ্ছে হৃদয় গোপন করে। আলমারি খুলে দেবো, তিনি গুছিয়ে দেবেন। আর তুমি সব জানো, সব বোঝো, এই গল্পটা তখন কিন্তু চলবে না। তুমি যেটা জানাবো সেটা তুমি জানবে, যেটা বোঝাবো সেটা বুঝবে না, তো তুমি আসবে না। কারণ রামচন্দ্র যখন সীতা মাইয়াকে নিয়ে গেছে, তখন জনে জনে জিজ্ঞেস করছে, সীতাকে দেখেছো, সীতাকে দেখেছো, খোঁজ নিচ্ছেন, খবর নিচ্ছেন, উত্তর বার হচ্ছেন না। তুমি যদি অন্তর্যামী হবে, ওখান থেকে তাকিয়ে দেখলে না কেন, রাবণ নিয়ে যাচ্ছে, মারলে না কেন, রাবণের পিছনে গিয়ে লাগতো, ওখানে ফেলে পালাতো। এত সব তাম ঝামের কি দরকার ছিল? সেতু বন্ধন, এই করো সেই করো, এত সবের দরকার কি ছিল? তুমি কর্ম থেকে বিচ্যুত না, তোমাকেও এই কর্মের মধ্যে থাকতে হবে। আর যে যে বিপদ আমরা সম্মুখীন হবো, সব তোমাকে হতে হবে, এবং সব বিপদ তোমাকে ভোগ করতে হবে। সব, তুমি গাছের ছায়া যদি পা মেলে থাকো, আমরা তীর মেরে তোমার পায়ের বিধে মারবো, আর তুমি তাতে মারা যাবে। এটাই নিয়ম, এটা নিয়ম। কারণ তুমি মানুষ হিসেবে যখন এসছো, তাই তুমি পুরুষোত্তম হিসেবেই আসো, আর যেই হিসেবে আসো, তুমি মাকে বলবে যে মা তুই এখানে থাক, আমি যাচ্ছি কলকাতা থেকে ঘুরে আসছি। মাতা মনমোহন দেবী তাও চলে যাবেন কলকাতায়। গেলে তুমি হাই হাই করবে, এবার আমি কি করবো, কিন্তু তুমি বলতে পারবে না যে তুই এসছিস মা, এবার তোর মৃত্যু শুরু হলো। তোর মৃত্যুর ঘন্টা বাজা শুরু করলো এই কলকাতায়, তুমি বলতে পারবে না, কেন তোমার ওই জায়গাটা মুখ বাঁধা থাকে। তোমার সবচেয়ে প্রিয়জন তোমার সামনে যাবে, তুমি কিছু করতে পারবে না, কারণ তুমি বিধাতা, তুমি বিধি দ্বারাই আবদ্ধ থাকবে। এটাই আমি মনে করি, তাই না? বুঝে গেছে? আমি কিন্তু এরকম করে ভাবি, ঠিক আছে? আমার ঠাকুর অ্যাবসলিউট, আমি যতটা পালন হবো, আমার ভগবানও ততটা পালন। আমি কাপুরুষ, আমার ঠাকুরও কাপুরুষ। আমি ভীরু, আমার ঠাকুরও ভীরু। আমার সংশয় আছে, আমার ঠাকুরেরও সংশয় আছে। আমি যেরকম হবো, তুমি জেসে রাম কেউ এসে হতে তেরে রাম, দাঁয়ে যাও তো দাঁয়ে, লেখিন বাঁয়ে যাও তো বাম। এটাই আছে। আমি এরকম করে বুঝি, আমার গল্পটা এরকম। তাই আমার পালনের জায়গাতে ইচ্ছে করে, আমি ভয় পেলে ভালোবাসি না। যখন আমার আপনজনের অসুবিধা হয়, এই ডাক্তাররা বসে আছে, তারা বলবে যে তুমি আর যত ডাক্তার সেখানে উপস্থিত ছিল, আমাদের যত বড় বড় ডাক্তার, যত কিছু, সব ভয় পেয়েছে। আমি কিন্তু বুক চিতিয়ে লড়াই করেছি, শেষ অবধি আমি ভয় পাইনি।
আমি ভয় পাই। তারা অন্তত টের পায়নি যে আমার সংশয় ভয় নিয়ে কিছু টের পায়নি, কারণ আমি জানি যে যেটা অনিবার্য তার বিরুদ্ধে আমি যুদ্ধ করে দেবো, এটাই আমি করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবে, যারা আসেনি তাদের জন্য মঙ্গল